যে লোক বিধানসভার স্পিকার আছে সে একটা ভোটাভুটিতে যাবে। মানে আমি ধরুন করি কংগ্রেস, আমার 10টা সিট, ভোটাভুটিতে আমি কাউকে সাপোর্ট করতে পারি আমার গোপন ব্যালটে। তখন যদি হ্যাং হয়ে যায় তখন বিভিন্ন পার্টি বলে আমরা সরকার গড়তে পারি, যেমন নো কনফিডেন্স ভোট হয় না, তার মানে সে তা আমার কাছে সংখ্যাগরিষ্ঠতা নেই, কিন্তু আমরা একটা অ্যাপ্লিকেশন করলাম আমি বিধানসভার স্পিকারের কাছে যে আমরা সংখ্যাগরিষ্ঠতা করে দেখাতে পারি, তখন তার একটা ভোটের একটা প্রসেস শুরু করবে। সে ভোটাভুটিতে যদি দেখা যায় যে কেউ কাউকে সমর্থন করে দিল, তখন সে ভোট গণনা করা নাড়ছে দরজায়, এর মধ্যেই জন্ম নিয়েছে নতুন বিতর্ক। কে সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠন করবে? আদেও কেউ সংখ্যাগরিষ্ঠতা পাবে কিনা সেই জল্পনাও শুরু হয়েছে। যদি ফলাফলের পর দেখা যায় বিজেপি এবং টিএমসি কেউই অ্যাবসলিউট মেজরিটি পেল না, তাহলে কি হতে পারে বলে আপনি আশঙ্কা করছেন? অ্যাবসলিউট মেজরিটি না পাওয়া মানে অন্য থার্ড পার্টিগুলোর কিছু সিট পাবে, আদারওয়াইজ অ্যাবসলিউট হবেই। তো আইদার কংগ্রেস আর সিপিএম আর আইএসএফ এর হচ্ছে, এবং আমার মনে হয় আইএসএফ এর একটা বা দুটো সিট পেতে পারে। হুমায়ুন কবিরের কোনো চান্স নেই, হলে একটা সিট হয়তো পেতে পারে। বাকি কয়েকটা সিটে ওরা মানে জেতাহারার জায়গাতে মানে ভোট কাটাকাটিতে অঙ্কতে একটা ওরা একটা মানে হতে পারে ওরাই ঠিক করে দিল কে জিতবে, নির্ণায়ক শক্তি হতে পারে। সেই জায়গাটা 10টা বা 15টা সিটে হতে পারে। তাহলে মেরে কেটে যদি আইএসএফ দুটো সিট পায়, কংগ্রেস সিপিএম মিলে 10-12টা সিট পেয়ে যায় সব মিলিয়ে, আমার মনে হয় যে বিজেপিকে তো আর কেউ সাপোর্ট করবে না। করলে বিজেপি সেন্ট্রাল গভর্নমেন্টে থেকেও তো মানে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তাহলে যে লার্জার পার্টি তাকেই ওরা করেছে যার সম্ভাবনা, সেক্ষেত্রে নিশ্চয়ই ওরা করবে। এবং এক্ষেত্রে আমি একটা বলতে পারি, আমি যখন দিল্লি যাই মাঝে মাঝে বা কোনো কাজে যাই, দিল্লিতে না কতগুলো এমপি তারা অফিস খুলে বসে আছে। ধরুন বিহারের এমপি দিল্লির কোনো মন্ত্রী নয়, কিন্তু সেখানে অফিস খুলে বসে আছে। পরবর্তীকালে জানতে পারলাম যে এরা সব টাকা দিয়ে মন্ত্রী হয়, এবং ওরা একদম বলাই থাকে যে যদি সেন্ট্রালে কোনো কাজ থাকে এই আমার অফিস, এখানে চলে আসবেন, কাজ করে দেবো, তার এগেইনস্টে কাটমানি নেব। ফলে এই ধরনের গুলো অন্যান্য রাজ্যে হয়, আমাদের এখান থেকে আমার মনে হয় না একজনও ওই বিজেপির সঙ্গে যোগ করে পাল্টে খেয়ে চলে যাবে, একজনও হবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। ফলে হ্যাং হলেও তৃণমূলই সরকারটা করবে। যদিও আপনি বলে দিলেন যে হাং হলেও টিএমসি সরকার করবে, কিন্তু রাষ্ট্রপতি শাসন লাগার কোনো এখানে আপনি চান্স দেখছেন না? হ্যাং হওয়া মানে তখন কি হবে, তখন যে লোক বিধানসভার স্পিকার আছে সে একটা ভোটাভুটিতে যাবে। মানে আমি ধরুন করি কংগ্রেস, আমার 10টা সিট, ভোটাভুটিতে আমি কাউকে সাপোর্ট করতে পারি আমার গোপন ব্যালটে। তখন যদি হ্যাং হয়ে যায় তখন বিভিন্ন পার্টি বলে আমরা সরকার গড়তে পারি, যেমন নো কনফিডেন্স ভোট হয় না, তার মানে সে তা আমার কাছে সংখ্যাগরিষ্ঠতা নেই, কিন্তু আমরা একটা অ্যাপ্লিকেশন করলাম আমি বিধানসভার স্পিকারের কাছে যে আমরা সংখ্যাগরিষ্ঠতা করে দেখাতে পারি, তখন তার একটা ভোটের একটা প্রসেস শুরু করবে। সে ভোটাভুটিতে যদি দেখা যায় যে কেউ কাউকে সমর্থন করে দিল, তখন সে করতে পারবে। অ্যান্টি ডিফেকশন ল এগেইনস্টে অ্যাভয়েড করার জন্য কটা ক্যান্ডিডেট দরকার টিএমসি থেকে? যদি বিজেপি কে আসতে হয় কটা ক্যান্ডিডেট, মানে আইনত কটা ক্যান্ডিডেট আসতে হয়? ডিফেকশন অ্যান্টি ডিফেকশন নিয়ে মামলাটা মানে মূলত আমার মামলাটাই এখানে প্রথমবার হয়েছিল, আমি জানি সেটা আর্টিকেল 186 185। সাবিত্রী মিত্র মালদার এমএলএ ছিল কংগ্রেসের, তৃণমূলে জয়েন করেছিল, ওটা নিয়ে আমি বিধানসভার স্পিকার হাসিম আব্দুল হালিম, আমার বিরুদ্ধে ছিল মানুষ ভুইয়া, তিনি নিয়ে এসেছিলেন কংগ্রেস থেকে। তো হাসিম আব্দুল হালিমের সঙ্গেও আমার মামলাটা হয়েছিল বেশ কিছুদিন, তারপরে সেটা কলকাতায় হাইকোর্টে জয়ন্ত বিশ্বাস জাস্টিস তার ঘরে হলো। এইটাতে যখন আমি স্টাডি করছিলাম তখন আমি দেখলাম যে একজন বা দুজন যদি এক দল থেকে অন্য দল থেকে যায় তাহলে ওই ডিফেকশন ল যেটা আছে সেটা অ্যাপ্লিকেবল, কিন্তু একটা মার্জার মানে মার্জ হয়ে যায়, যদি একটা গ্রুপ চলে যায় তাহলে কিন্তু সেটা হবে না। ধরুন 10 জন 20 জন একসঙ্গে চলে গেল, তখন সেটা অ্যান্টি ডিফেকশন ল এর মধ্যে পড়বে না। একজন দুজন গেলে সেটা পড়বে, সেটা আর্টিকেল 185 186 দেখলে আপনি বুঝতে পারবেন যেটা কি, এবং অনেকগুলো রেফারেন্স এখানে আছে। ফলে যদি দেখা যায় যে কংগ্রেসে যতগুলো এমএলএ আছে সবগুলোই বিজেপিতে সাপোর্ট করে দিল, তখন সেটা হবে না। এবং সেটা ডিফেকশন অ্যান্টি ডিফেকশন লটা বুঝতে হবে। আমি একটা দলের থেকে জিতেছি, আমি কংগ্রেস থেকে জিতেছি,
আমি তৃণমূলে চলে গেলাম, সেখানে ডিফেকশন অ্যান্টি ডিফেকশন লটা অ্যাপ্লিকেবল, কিন্তু যখন ভোটাভুটি হলো তখন আমি যাকে সাপোর্ট করলাম সেখানে তো গোপন ব্যালটও হচ্ছে, কে কাকে করলো সেটা তো আপনি জানছেন না। ফলে আমি কংগ্রেস হয়েও যে আমি তৃণমূলকে সাপোর্ট করেছি হয়তো গোপন ব্যালটে, কিন্তু আমি দলত্যাগ করিনি, আমি একটা দল থেকে আরেকটা দলে চলে যাইনি, আমি সাপোর্ট করেছি কংগ্রেস থেকে। আমি কংগ্রেস থাকলাম, আমি ওকে সাপোর্ট করলাম, দ্যাট ইজ নট মানে হিট টু দ্য অ্যান্টি ডিফেকশন ল। কিন্তু আমি যদি কংগ্রেস থেকে বলি না আজকে আমি আর কংগ্রেস থাকলাম না, আমি তৃণমূলে চলে গেলাম, তাহলে একটা দল থেকে যদি আরেকটা দলে শিফট করি তখন কিন্তু অ্যান্টি ডিফেকশনটা আসছে। বিশাল অনিশ্চয়তায় দাঁড়িয়ে রাজ্যের ভোট গণনা, রাষ্ট্রপতি শাসন, আইনি লড়াই, যা কিছু হতে পারে এবার। একাধিক বিধায়ক দল ছাড়তে পারে বলেও ধারণা রাজনৈতিক মহলে। সব মিলিয়ে বাংলার রাজনৈতিক পরিস্থিতি বেশ জটিল। হাওয়া কার দিকে বইবে তার জন্য অপেক্ষা আপাতত। স্যার, যদিও আপনি বললেন হাং অ্যাসেম্বলি হওয়ার চান্সেস খুবই কম, কিন্তু ধরুন যদি হাং অ্যাসেম্বলি হয় তাহলে কি 1/3 অফ ইলেক্টেড টিএমসি লিডার্স ইমিডিয়েটলি ব্রেকঅ্যাওয়ে করে কোনো ল এরকম মানে ব্রেকঅ্যাওয়ে করে যদি বিজেপি জয়েন করতে চায়, কোনো কি আইন এরকম আছে যেটা সেটা তাদেরকে বাধা দিতে পারে? না, আমি আইন আছে হয়তো, যদি আমি বলি যে তৃণমূলের থেকে যদি একটা বাঞ্চ চলে গেল, একটা গ্রুপ চলে গেল, তাহলে কিন্তু তারা বিজেপিতে জয়েন করতে পারে, তখন কিন্তু এইটা অ্যান্টি ডিফেকশন ল এর মধ্যে পড়বে না। একজন দুজন গেলে পড়বে, আর যদি মনে হয় যে না কেউ যাচ্ছে না অথচ ভেতরে ভেতরে বিজেপিকে সাপোর্ট করবে, তখন আমার সঙ্গে আন্ডার টেবিল কথা হয়ে গেল যে আমি আপনাকে সাপোর্ট করবো, আপনি একটা প্রস্তাব নিয়ে আসুন, একটা প্রপোজাল নিয়ে আসুন, তখন তো ভেতরে ভেতরে সাপোর্ট করে দিতে পারে, সেখানে তো কোনো বাধা নেই। রাজনীতিতে সবই হয়। রাজনীতির অন্দরমহলে একটা কানাঘুষো শোনা যাচ্ছে, অরূপ বিশ্বাস, সুজিত বোস নাকি বিজেপির বিপ্লব দের সাথে মিটিং করেছে। না না, এগুলো দেখুন, এইগুলো হতে পারে এবং এগুলো আমি হতে পারে না এটাও বলবো না, কিন্তু আমি যেটা জানি না, কিন্তু আমি যেটা আপনাকে একদম 100% নিশ্চিত বলতে পারি, মিলিয়ে নেবেন 4 তারিখে, যে ম্যাজিক ফিগারটা ছবেই তৃণমূল, ওখান থেকে ওর থেকে কম ফিগার হওয়ার কোনো পসিবিলিটি নেই। আপনার কি অনুমান, মহারাষ্ট্রে যখন ইলেকশন হয়েছিল বিজেপি শিবসেনাকে কমপ্লিটলি ব্রেক করে সরকার গঠন করেছিল, সেরকম কোনো সিচুয়েশন কি বাংলায় হতে পারে? সেই জন্য তো আমি বললাম যে আমরা ভারতীয়, তো কাশ্মীর থেকে একটা লোক এখানে থাকতে আরম্ভ করলো আর পরের দিনই আপেল গাছ লাগাতে আরম্ভ করলো, কি না আমি কাশ্মীরে তো আমি ভারতীয়, আপেল গাছ লাগাই, এখানেও লাগাই, সেটা তো হয় না এখানে না। মানে আমিও ভারতীয়, উনিও ভারতীয়, কিন্তু জিওগ্রাফিক্যাল একটা সিচুয়েশন আলাদা আছে। আমাদের যে খাদ্যাভ্যাস, হ্যাঁ, আর যে চেন্নাইয়ের যে লোকগুলোর খাদ্যাভ্যাস, সাউথের যে খাদ্যাভ্যাস, এই খাদ্যাভ্যাসের সঙ্গে কিন্তু মাথার টেম্পারমেন্টের অনেকটা কিন্তু চেঞ্জেস আছে। মানে একটা চেন্নাইয়ের সমুদ্রের পাড়ে একটা লোক যত তাড়াতাড়ি রেগে যাবে, বা গুরগাঁওয়ে একটা জাট যত তাড়াতাড়ি আপনাকে রুড ভাষায় কথা বলবে, আমার একটা বাঙালি হয়ে তো চট করে সেটা বলতে পারবে না, অনেকটা হয়তো ধরে ধরে কথা বললে করতে পারবো। ফলে ওরা যেটা সহজে চট করে যেটা অ্যাডাপ্ট করতে পারে, আমাদের সেটা কিন্তু অনেক চিন্তা ভাবনা করে করতে হবে। আমরা পাশের বাড়িটা কি বলবে, আপনি আমার সঙ্গে যদি এমন একটা কিছু কথা বললেন, যদি খারাপ কথা বলেন, আমি রাস্তায় যেতে যেতে চিন্তা করবো এটা উচিত ছিল না বলা। ওরা হচ্ছে তো এই T20 মতো, বললো নিলাম, ব্যাগে ভরলাম, বাড়ি চলে গেলাম। ফলে টেম্পারমেন্টের ডিফারেন্ট আছে, চট করে এখানে কিছু হবে না। হ্যাঁ, যেটা হয় সেটা হচ্ছে যে তাহলে শুভেন্দু কেন গেল, পরিষ্কার তো তার প্রচুর টাকা, সে নিশ্চিত পার্থ চ্যাটার্জির মতো জেলে যেত, সে চলে গেছে বিজেপি।